আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। আমার কাছে এখন আছে অনর জিটি এন্ড এইটা রিভিউ করব আজকে। এইটার মেইন সেলিং পয়েন্ট হচ্ছে এইটার পারফরমেন্স। এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 3, যেটা লাস্ট ইয়ার একটা ফ্ল্যাগশিপ চিপসেট। তো এই স্ন্যাপড্রাগন 8 জেন 3 যুক্ত আরো অনেকগুলো স্মার্টফোন যেগুলো বাজেটে আপনাকে ভালো একটা পারফরমেন্স অফার করতেছে। তো আমি যদি বলি আমাদের চ্যানেলে রিভিউ করা আইকিউ নিও 10, সেখানেও দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 3। তাছাড়া রেডমি K80 রয়েছে এই প্রাইস পয়েন্টে, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্ন্যাপড্রাগন 8 জেন 3 অফার করছে রেডমি K80। তো সেগুলোর তুলনায় এই অনর জিটি আসলে কোন দিক থেকে তার ডিফারেন্স ক্রিয়েট করবে, অথবা কেন আপনি ওই দুটা না নিয়ে এই অনর জিটি নেবেন, এই ভিডিওতে মূলত কথা বলবো আজকে সেগুলো নিয়েই। আর আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে টেক এন্ড টক বিডি। যে কোনো ডিভাইস অথবা স্মার্টফোন সবার আগে বাংলাদেশে বসে হাতে পেতে চাইলে যোগাযোগ করতে পারেন তাদের সাথে। তাদের ফেসবুক পেজ এবং শপের অ্যাড্রেস থাকছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই চেক করবেন। আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আমাদের আজকের ভিডিওটা। দেখা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রোর পর। প্রতিবারের মতো এবারও বলে দিচ্ছি, এই ডিভাইস সহ অন্যান্য যতগুলো ডিভাইস আমাদের চ্যানেলে রিভিউ করা হয় সেগুলোর আনবক্সিং এবং বক্স কন্টেন্ট থাকবে আমাদের এই ইউটিউব চ্যানেলের শর্ট সেকশনে। এটার লুকস অ্যান্ড ডিজাইন বেশ মিনিমাল করা হয়েছে, কোনো ফ্যান্সি জিনিসপত্র রাখা হয়নি এটার পেছনে বা সামনের দিকে। পার্সোনালি আমার কাছে এরকম মিনিমাল এবং স্ট্রেট ফরওয়ার্ড যে ফোনের ডিজাইনগুলো রয়েছে সেগুলো বেশি পছন্দ হয়। যদিও ডিজাইনের ব্যাপারটা একদমই সাবজেক্টিভ একটা বিষয়, এক একজনের এক এক ধরনের ডিজাইন পছন্দ হয়। বাট এই ফোনটার যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, আই থিঙ্ক এইটা সবার কাছেই পছন্দ হবে। ফোনটা বক্স থেকে খুলে হাতে নিলেই আপনার প্রথম যেটা ফিল হবে সেটা হচ্ছে এই ফোনটা বক্সি শেপের, যার ফলে এই ফোনটা যখন আপনি ধরবেন অথবা এই ফোনের যখন আপনি কভারটাও ইউজ করবেন তখনও কিন্তু এই যে বক্সি শেপ বা একদম যে কর্নার গুলো রয়েছে সেগুলো কিন্তু হাতে একটু অস্বস্তি বোধ করায়। তো এটা প্রথম দিকে অনেকটা অস্বস্তি বোধ করালেও আই থিঙ্ক ইউজ করতে করতে এটাতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। তারপরে ইন হ্যান্ড যে ফিলটা হবে সেটা হচ্ছে এর ওয়েট। এই ডিভাইসটা 196 গ্রাম এবং এটা থিকনেস 7.7 মিলিমিটার। এই ডিভাইসের যে কম্পিউটার গুলো রয়েছে আইকিউ নিও 10 অথবা রেডমি K80, সেগুলোর ওয়েট 200 গ্রাম প্লাস এবং থিকনেস 8.1 মিলিমিটার। সেদিক থেকে অনর কিছুটা চিকন বলাই যেতে পারে। সো এটাকে আমরা আজকে চিকন সুন্দরী নাম দিলাম। তো এই চিকন সুন্দরী দেখতে অনেকটা সুন্দর হলেও আলটিমেটলি লাভ কি? যেখানে আইকিউ নিও 10 অথবা রেডমি K80 তারা কিন্তু 6000 প্লাস মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি দিচ্ছে। টু বি স্পেসিফিক, আইকিউ নিও 10 দিচ্ছে 6150 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি এবং রেডমি K80 দিচ্ছে ম্যাসিভ 6550 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি। সেখানে এই ডিভাইসটা দিচ্ছে মাত্র 5300 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি। আমরা যদি অনর জিটি কে রেডমি K80 সাথে তুলনা করি সেক্ষেত্রে আমরা কিন্তু প্রায় 1200 মিলি অ্যাম্পাওয়ারের ব্যাটারি কম পাচ্ছি। যেহেতু ব্যাটারি নিয়ে কথা উঠে গেল, সো এই ব্যাটারি সেগমেন্টেশনটা এখানে শেষ করে দিচ্ছি। তো এই ডিভাইসে থাকা 5300 মিলি অ্যাম্পাওয়ারের যে ব্যাটারিটা রয়েছে, এখান থেকে আমি এসওটি 5 থেকে 6 ঘন্টার মতো পেয়েছি এক্সট্রিম ইউসেজে। আর রেগুলার ডে টু ডে লাইফ ইউসেজের কথা যদি বলি, আমি 1.5 দিনের মতো একটা ব্যাকআপ পেয়েছি। তো এখানে আমি কিন্তু তেমন পরিমাণ গেমস খেলিনি, জাস্ট ব্রাউজিং, কল রিসিভ করা, টেক্সটিং, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এগুলো চালিয়েছি। তো এগুলো যদি আপনি রেগুলার বেসিসে করেন সেক্ষেত্রে এটা আপনাকে 1 থেকে 1.5 দিনের মতো একটা সাপোর্ট দিবে। তো এটার বক্সের সাথে কিন্তু একটা 100 ওয়াটের সুপার চার্জার আসে। সেই চার্জার দিয়ে আপনি এই ডিভাইসটাকে 15 মিনিটে 60% পর্যন্ত চার্জ করতে পারবেন এবং 35 মিনিটসে 100% পর্যন্ত চার্জ করতে পারবেন। এই ফোনের ব্যাক সাইডে যদি আমরা খেয়াল করি, এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে। অনেকেই বলেছে যে এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে, বাট নো ডাউট আমি এটা যেভাবে পারা যায় ওভাবে টেস্ট করেছি, এইটা গ্লাস, এতটুকু আমি কনফার্ম করতে পারছি। বাট এটার যে ফ্রেমটা রয়েছে সেটা প্লাস্টিকের। তো প্লাস্টিকের ফ্রেম হওয়াতে যে প্রবলেমটা হচ্ছে, এই ফোনটা যখন আপনার হাত থেকে পড়বে অথবা এই ফোনটা আপনি যখন কোনো কিছুর সাথে বাড়ি খাওয়াবেন তখন কিন্তু এটাতে খুব ইজিলি স্ক্র্যাচ পড়ে যাবে। তো তার জন্য আপনাকে অলওয়েজ একটা কভার ইউজ করতে হবে। তো আমরা যদি উপরের দিকে দেখি, এখানে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক অ্যান্ড স্পিকার গ্রিল। বাম পাশ পুরো খালি, কিছুই নাই। ডান দিকে থাকছে অ্যাজ ইউজুয়াল ভলিউম রকার অ্যান্ড পাওয়ার বাটন। নিচের দিকে থাকছে ডুয়েল সিম স্লট উইথ প্রাইমারি মাইক অ্যান্ড টাইপ সি 2.0 পোর্ট এবং মেইন স্পিকার গ্রিল। এই ডিভাইসটাতে আসলে IP65 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফাইড। তো সেটা আসলে মনের সান্ত্বনা ছাড়া কিছুই না। আপনারা কিন্তু উত্তেজিত হয়ে এইটা নিয়ে পানিতে ডুব দিয়ে সেলফি তুলতে যাবেন না। আর হচ্ছে এখানে যে ফ্রন্ট গ্লাসটা রয়েছে, এখানে আসলে কোন ধরনের বা কোনো ধরনের আদৌ কোনো প্রোটেকশন গ্লাস ইউজ করা হয়েছে কিনা সেটা সম্পর্কে আমি কোথাও কিছু পাই নাই। সো একটা
গ্লাস প্রোটেকশন অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এটা ইউজ করতে চাইলে নাহলে কিন্তু একদম কেল্লাফাতে হয়ে যাবে এটা হাত থেকে পড়লে। 45 থেকে 50K রেঞ্জের একটা ডিভাইস আসলে কোনো প্রোটেকশন ইউজ করা হয়নি, বা হলেও সেটা কোন ধরনের প্রোটেকশন সেটা মেনশনও করা হয়নি। আই মিন ওয়াই? রেডমি কি এইটি তো দিচ্ছে গরিলা গ্লাস 7i। তো আসলে এই ডিভাইসটার বিল্ড কোয়ালিটি নিয়ে আমার তেমন ভালো লাগার কিছু নাই, আবার একদম যে খারাপ তাও না। বাংলাদেশের প্রেক্ষিতে আমি যদি দেখি 1.5 থেকে 2 লাখ টাকা দামের ফোন থেকে শুরু করে 10,000 টাকা দামের ফোনও কিন্তু একটা গ্লাস প্রোটেকশন এবং একটা ব্যাক কভার মাস্ট ইউজ করা হয়। তো যেহেতু এটা দিয়ে আপনি ফুটবল খেলবেন না, তাই এটা নিয়ে আসলে চিন্তা করার কোনো প্রবলেম নেই যদি আপনি প্রপার প্রোটেকশন, গ্লাস প্রোটেকশন এবং যে ব্যাক কভার রয়েছে সেটা ইউজ করেন। তবে আপনি চাইলে ফুটবল দেখতে পারবেন এইটার ডিসপ্লেতে। অনর যেটিতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, যেটা HDR সাপোর্টেড অ্যান্ড 1 বিলিয়ন কালার প্রডিউস করতে পারে। ডিসপ্লেটা বেশ শার্প ছিল, অ্যাজ এটার রেজুলেশন 1200 বাই 2066 4 পিক্সেল অ্যান্ড এটার পিক্সেল ডেন্সিটি 436 পিপিআই। খারাপ না, ভালোই বলা যায়। আর তাছাড়া 120 হার্জের রিফ্রেশ রেটও থাকছে এতে, বাট এইটা এলটিপিও অ্যামোলেড না, সো ডাইনামিক রিফ্রেশ রেটের সুবিধা এখানে পাবেন না। এছাড়া এই ডিসপ্লে কালার ক্লোজ টু ন্যাচারাল লেগেছে আমার কাছে। অনর ক্লেম করছে আপনি এই ডিসপ্লে থেকে আপ টু 4000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন, যদিও আমাদের টেস্টিং এবং বিভিন্ন আর্টিকেল থেকে জানতে পেরেছি এইটা অনলি ম্যানুয়াল মোডে 800 থেকে 900 নিটস পর্যন্ত ব্রাইটনেস দিবে, এবং অটো মোডে 1200 থেকে 1300 নিটস পর্যন্ত ব্রাইটনেস পেয়ে যাবেন। তো এই ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে ইনডোর অথবা আউটডোরে আপনাদের কোনো প্যারাই নিতে হবে না, অল ওকে। বাট যে জিনিসটা ওকে না সেটা হচ্ছে এর যে বেজেল রয়েছে, নিচের চিন বেজেল, সেটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে। আর এই ডিসপ্লেতে আরো কিছু ফিচার রয়েছে, লাইক 3840 হার্জের পিডব্লিউএম ডিমিং, আই কমফোর্ট এবং মোশন সিকনেস কমানোর জন্য খুবই ইন্টারেস্টিং একটা ফিচার। সব মিলিয়ে এই বাজেটে বেশ ডিসেন্ট একটা ডিসপ্লে বলা যায় একে। তবে এখানে যদি এলটিপিও অ্যামোলেড দেওয়া হতো সেক্ষেত্রে কিন্তু খেলাটা একদম জমে যেত। বাট যে জিনিসটা জমছে সেটা হচ্ছে এইটার চিপসেট। এখানে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এই চিপসেটটা সবকিছু বাটারের মতো স্মুথ হ্যান্ডলিং করে। হেভি মাল্টিটাস্কিং থেকে গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমস প্রত্যেকটাই বেশ ভালো চলে। তবে পাবজিতে আমি 90 FPS এর উপরে পাইনি, যদিও এর ক্যাপাবিলিটিস রয়েছে, বাট তারপরে কেন উঠতেছে না আই ডোন্ট নো। তাছাড়া এখানে হার্ডওয়্যার বেসড রে ট্রেসিং আছে, সো রে ট্রেসিং এনেবলড গেমস গুলোতে অস্থির একটা গ্রাফিক্স পাবেন বলা যায়। আমার করা স্ট্রেস টেস্ট অথবা কন্টিনিউয়াস গেমিং এ এইটা তেমন একটা হিট হয়নি। আমরা সেটাকে ওভারহিট বলি, সেটা হয়নি। বাট এইটার যে টেম্পারেচার ছিল সেটা 40 থেকে 45 ডিগ্রি পর্যন্ত গিয়েছে। সিনথেটিক বেঞ্চমার্ক রান করেছিলাম, আনটোটোতে এটা স্কোর করেছে 19,77,758, এবং গিগ বেঞ্চে সিঙ্গেল করে স্কোর করেছে 1949, এবং মাল্টি করে 5,724। সো বলাই যায় এই ডিভাইসের পারফরমেন্স নিয়ে আপনাকে আসলে কোনো চিন্তা করতে হবে না। বাট যে জিনিসটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে এটার স্টোরেজ নিয়ে। না, আসলে এটার স্টোরেজ কম বা বেশি নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে এইটার যে স্টোরেজ টাইপ রয়েছে সেখানে। তার আগে বলে নিচ্ছি, এই ডিভাইসটাতে র্যামের অপশন থাকছে দুইটা, 12GB এবং 16GB, এবং যেই স্টোরেজ রয়েছে সেটার অপশন থাকছে তিনটা, 256GB, 512GB এবং 1TB। তো প্রবলেম হচ্ছে আসলে এই যেই ইন্টারনেটে থাকা যেই ফোনের ওয়েবসাইটগুলো রয়েছে, তারা সবাই ক্লেম করছে অথবা তাদের ওয়েবসাইটে লেখা রয়েছে যে এখানে UFS 4.0 স্টোরেজ ইউজ করা হয়েছে। অনারের নিজস্ব ওয়েবসাইটে একদম নিচের দিকে গেলে ছোট্ট করে চাইনিজ ভাষায় লেখা রয়েছে, ওই যেমনটা আমরা বিভিন্ন ব্যানার বা অফারের যে ব্যানারগুলো রয়েছে সেগুলোতে যেমনটা দেখতে পাই, ছোট্ট করে লেখা শর্ত প্রযোজ্য, যেটা চোখেও পড়ে না অনেক সময়। তো সেখানে কিন্তু লেখা রয়েছে অনারের ওয়েবসাইটের একদম নিচের দিকে যে অনলি 1TB যে ভ্যারিয়েন্টটা রয়েছে আপনি সেখানেই শুধুমাত্র UFS 4.0 পেয়ে যাবেন। বাট আদার্স যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে, বেস ভ্যারিয়েন্ট 256GB বা 512GBতে আপনি কোন UFS স্টোরেজ টাইপ পাবেন সেটা কিন্তু মেনশন করা নাই। তো এটা আমাদের বিভিন্ন টেস্ট অথবা বিভিন্ন আর্টিকেল পড়ে এটা কনফার্ম হয়েছি যে 256GB এবং 512GBর যে ভ্যারিয়েন্টগুলো রয়েছে সেখানে 3.1 UFS স্টোরেজ ইউজ করা হয়েছে। তো এই ধরনের লুকাছুপি আসলে মানে অনরের এটা অনেক আগের ইতিহাস, অনর এর আগেও এমন কিছু করেছে। তো এই জিনিসটা আসলে আপনারা কোন আঙ্গিকে দেখছেন বা এটা আদৌ কি ঠিক হচ্ছে কিনা সেটা নিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আই থিঙ্ক যদি অনরে কেউ থাকে তাহলে তারা দেখবে আসলে যে এই জিনিসগুলো এগুলো আসলে ডিসক্লোজ করা উচিত, যেহেতু একটা মানুষ তার জমানো টাকা দিয়ে সেভিং করে টাকা দিয়ে একটা ফোন নিচ্ছে, সো তার কিন্তু রাইটস রয়েছে আসলে প্রত্যেকটা জিনিস জানার। ফোনটাতে আপনি পেয়ে যাবেন আউট অফ দি বক্স ম্যাজিক OS 9। এটা অনরের নিজস্ব একটা ওএস, আর এই ওএসটা বেসিক্যালি অ্যান্ড্রয়েড 15 বেসড। তো এই ওএসটা আমার কাছে এখন পর্যন্ত যতগুলো চাইনিজ ডিভাইস আমি ইউজ করেছি ফর রিভিউ পারপোজ, ফর পার্সোনাল ইউসেজ, তো সবগুলোর থেকে এই যে ম্যাজিক ওএসটা রয়েছে আমার কাছে এই ওএসটা বেশ পলিশড অ্যান্ড ক্লিন মনে হয়েছে। অন্যান্য যেই চাইনিজ রমগুলো রয়েছে বা ওএস রয়েছে সেগুলো কিন্তু খুবই ফিচার দিয়ে ক্লাস্টারফোবিক করে রাখে, মানে আপনি হারিয়ে যাবেন আসলে কোন জায়গায় কি আছে। বাট এক্ষেত্রে যে অনরের যে ম্যাজিক OS 9 রয়েছে সেটা খুবই পলিশড লেগেছে। আমি যদি বলি এখন পর্যন্ত আমার কাছে চাইনিজ ভ্যারিয়েন্টগুলোর মধ্যে বেস্ট একটা রম হচ্ছে এই ম্যাজিক OS 9। এই ওএসে আমি
কোনো ধরনের বাগস অথবা কোনো ল্যাগ পাইনি বা স্টার্টার হয়নি, খুব স্মুথলি রান করছিল। তবে যেহেতু এটা চাইনিজ একটা ইউনিট, এতে চাইনিজ ব্লোটওয়্যার আসবে যেটা আপনি অবশ্যই আনইনস্টল করে দিতে হবে। এই Honor GT বর্তমানে মার্কেটে 50K এর আশেপাশে পাওয়া যাচ্ছে। তো এটার প্রাইস হয়তো সামনের দিকে আরো কিছুটা কমে আসবে যখন এটা ওয়াইডলি অ্যাভেলেবল হবে। তো আমি যদি এটার অরিজিনাল চাইনিজ প্রাইসের সাথে কম্পেয়ার করি এর পারফরমেন্স, সেই অনুযায়ী কিন্তু এই ফোনটা বেশ ভালো একটা পারফরমেন্স আপনাকে ডেলিভার করবে। যেহেতু এটা একটা চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন এবং চাইনিজ ভ্যারিয়েন্টের পারফরমেন্স ওরিয়েন্টেড ফোনগুলোতে কিন্তু ক্যামেরা তেমন একটা ভালো থাকে না। তো যারা এমনটা ধরে বসে রয়েছেন যে এইটার ক্যামেরাও সেম, আমি বলবো ভাই ধৈর্য ধরে একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন, আপনার ধারণা চেঞ্জ হবে কিছুটা হলেও। Honor GT তে ডুয়াল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যেখানে প্রাইমারি ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা ডে লাইটের ফটোগুলোতে শার্পনেস অ্যান্ড ডিটেলস মোটামুটি ঠিকঠাক ছিল, তবে হাই ডাইনামিক রেঞ্জ আরেকটু বেটার থাকলে ভালো হতো। এছাড়া এটা ক্লোজ টু অ্যাকুরেট কালার প্রোভাইড করে। লো লাইটে এটা ভালো কালার অ্যান্ড শার্পনেস দিচ্ছিল, মাঝে মধ্যে কন্ট্রাস্ট একটু বেশি মনে হয়, তবে সেটা খারাপ লাগে না। নয়েজ অ্যান্ড গ্রেইন তেমন একটা আসে না, যেটা ভালো সাইন। তবে লো লাইটে মাঝে মধ্যে শাটার ল্যাগের দেখা পেয়েছি অ্যান্ড কিছু কিছু টাইমে লং এক্সপোজারে ফটো তুলতে হয়েছে। আল্ট্রাওয়াইড হিসেবে থাকছে 12 মেগাপিক্সেল f2.2 এর ক্যামেরা। নর্মালি এই ডিভাইসের যে কম্পিউটারগুলো রয়েছে IQ Neo 10 অথবা Redmi K80, তারা একটা মানে ভুজুং বাজুং একটা 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিয়ে সেলিম বুস্ট দিয়ে দিচ্ছে যে ডুয়াল ক্যামেরা সেটআপ। তবে এক্ষেত্রে Honor GT অন্যদের থেকে একটু ডিফারেন্স ক্রিয়েট করেছে এবং সেটা ভালোর দিকে। আল্ট্রা ওয়াইড দিয়ে ডে লাইটে তোলা ফটোগুলোর কালার একটু অফ ছিল কম্পেয়ার টু প্রাইমারি ক্যামেরা অ্যান্ড ডিটেলস ছিল অ্যাভারেজ। লো লাইটে এইটার ডিটেলস একটু কম পাওয়া যায় বাট ইউজেবল ফটো পাওয়া যায়, আর প্রাইমারি ক্যামেরা থেকে একটু ডার্কার ফটো আসে। তাছাড়া এই লেন্সের যে ওয়াইড ফিল্ড অফ ভিউ রয়েছে সেটা কম্পিউটারদের তুলনায় একটু ন্যারো মনে হয়েছে আমার কাছে। যদিও স্ন্যাপড্রাগন 8 Gen 3 দিয়ে 8K ভিডিও করা যায়, বাট এই ডিভাইসে অনলি 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এন্ড ভিডিও কোয়ালিটি OIS থাকায় বেশ স্টেবল ছিল। এন্ড আমার মতে এই বাজেটে বা এই রেঞ্জে যে অন্যান্য কম্পিউটারগুলো রয়েছে তাদের তুলনায় এই Honor GT এর ভিডিও কোয়ালিটি এই রেঞ্জে বেশ ভালোই বলা যায়। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, তবে এইটা ফ্রন্ট ক্যামেরা আমাকে একটু হতাশ করেছে বিকজ এইটার ডে লাইটে তোলা ছবিগুলোতে ওভারঅল শার্পনেস এন্ড ডিটেলস একটু কম ছিল এন্ড হাই ডাইনামিক রেঞ্জও ছিল কম। স্কিন কালার মোটামুটি ঠিকঠাক থাকলেও সাবজেক্টকে স্মুথ করে ফেলে এন্ড লো লাইটেও সেম, হাত স্টেবল না রাখতে পারলে ব্লারি ফটো আসে। ফ্রন্ট ক্যাম দিয়ে ভিডিও করা যাবে আপ টু 1080p 30 fps এ। তো ক্যামেরা সেকশনে আমি বলবো এই ডিভাইসের যে অন্যান্য কম্পিউটারগুলো রয়েছে তাদের তুলনায় এই ডিভাইসের ক্যামেরাটা আমার কাছে বেটার মনে হয়েছে, স্পেশালি এটা যে ভিডিও কোয়ালিটি এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটা অবভিয়াসলি অন্যান্য যে ডিভাইসগুলো রয়েছে লাইক IQ Neo 10 অথবা Redmi K80 তাদের থেকে অনেক বেটার। তো বিদায়ের ঘন্টা বেঁচে গেলেও বিদায় নিতে হবে, যাওয়ার আগে এই ডিভাইসটা সম্পর্কে আমার ফাইনাল যে ভার্ডিক্ট অথবা যে অপিনিয়ন রয়েছে সেটা একটু শেয়ার করি। তো বর্তমানে এইটা দুইটা খুব টাফ কম্পিউটার রয়েছে, সেটা হচ্ছে Redmi K80 এবং IQ Neo 10। আমার মতে আপনি যদি পিওর পারফরমেন্স ফ্রিক হয়ে থাকেন, আপনি যদি অলওয়েজ গেম খেলেন এন্ড আপনার ক্যামেরার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা ক্যামেরা হইলেই হইলো, এই ধরনের কোনো ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনার জন্য আমি বলবো IQ Neo 10 অথবা Redmi K80 বেটার চয়েস। বিকজ ওখানে কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর পাশাপাশি হিউজ পরিমাণ ব্যাটারি দেওয়া রয়েছে, সো এটা আপনাকে একটা স্টেপ ফার্দার নিয়ে যাবে। বাট আপনি যদি মনে হয় বা আপনার যদি মনে হয় যে গেমিং বা পারফরমেন্সের পাশাপাশি ডিসেন্ট টাইপ একটা ক্যামেরাও আপনার প্রয়োজন, জাস্ট একটা ব্যালেন্সড ফোন হওয়ার জন্য বা একটা সব ইউজ কেসে একটা ফোন ইউজ করার জন্য বা একটা প্রাইমারি ফোন ইউজ করবেন যেটা দিয়ে আপনি সবকিছু করতে চান, ক্যামেরা, গেমিং, কন্টেন্ট কনজিউমিং, তাহলে আমি বলবো এই Honor GT আপনার জন্য পারফেক্ট। বিকজ আমার কাছে এর যে অন্যান্য কম্পিউটারগুলো রয়েছে তাদের তুলনায় এটাকে একটা ওয়েল ব্যালেন্সড ফোন বলে মনে হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। বিদায় নিচ্ছি আজকে এখান থেকে, দেখা হবে আগামী পর্বে নতুন কোন এপিসোডে নতুন কোন গ্যাজেটের রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ইটস এ হোস্ট নুরনবী জনি সাইনিং আউট এন্ড পিস।